গোয়ার নাম শুনলেই মাথায় আসে সমুদ্র, মিউজিক, স্বাধীনতা আর এমন এক পৃথিবী যেখানে মানুষ কিছু সময়ের জন্য তাদের আসল জীবন ভুলে যায়। কিন্তু সেই দিন বাঘা বিচে শুধু আনন্দই ছিল না, সেখানে এমন একটি গল্পের সূচনা হতে যাচ্ছিল যা কারো ভাবনা বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সময় তখন বিকেল 5টার কাছাকাছি। সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছিল এবং তার সোনালি রশ্মি সমুদ্রের ঢেউয়ের উপর পড়ে সেগুলোকে জ্বলন্ত সোনার মতো করে তুলছিল। বাতাসে ছিল লবণের হালকা গন্ধ, আর দূরে কোথাও কেউ গিটার বাজাচ্ছিল। বিচে ছিল প্রচুর ভিড়, কেউ ছবি তুলছিল, কেউ নাচছিল, কেউ বা শুধু চুপচাপ বসে ঢেউ দেখছিল। আর সেই ভিড়ের মাঝেই দাঁড়িয়েছিল এক মেয়ে, সারা চৌধুরী, দিল্লির এক বড় বিজনেস টাইকুনের মেয়ে। তার পৃথিবী সব সময় এসি রুম, প্রাইভেট পার্টি এবং ব্র্যান্ডেড লাইফস্টাইলের মধ্যে সীমাবদ্ধ ছিল। আজও সে একই পোশাক পরেছিল, একটি দামি সাদা ড্রেস, বড় সানগ্লাস আর হাতে একটি লেটেস্ট ফোন। তার সাথে ছিল তার 3 বন্ধু, মিশা, আরিয়ান এবং রাহুল। গাইজ, অনেস্টলি এই বীজটা ওভাররেটেড, সারা হালকা নাক কুচকে বলল। মিশা হেসে ফেলল, তুই সব জায়গায় একই কথা বলিস। বিকজ আই এম ইউজ টু বেটার প্লেসেস, সারা আত্মবিশ্বাসের সাথে বলল। আরিয়ান মজা করে বলল, ম্যামের বোধহয় একটা প্রাইভেট আইল্যান্ড চাই। সবাই হেসে উঠল, কিন্তু সারার হাসিতে এক অন্যরকম অহংকার ছিল, সেই হাসি যা অন্যদের ছোট দেখিয়ে নিজেকে বড় অনুভব করায়। সেই ভিড় থেকে কিছুটা দূরে একটা ছেলে একা বসেছিল। তার সাথে না ছিল কোনো বন্ধু, না ছিল কোনো লোক দেখানো ভাব। সে একটি সাধারণ নীল শার্ট পরেছিল যা দেখতে কিছুটা পুরানো লাগছিল। জিন্সটিও ছিল সাধারণ এবং পায়ে ছিল চটি। তার হাতে ছিল একটি নোটবুক এবং একটি কলম। সে বিচের দিকে তাকিয়েছিল না, সে মানুষ দেখছিল। প্রতিটি চেহারা, প্রতিটি হাসি, প্রতিটি আচরণ, সে ছিল আরিশ। কিন্তু কেউ জানত না সে কে, এবং এটাই ছিল তার সবচেয়ে বড় শক্তি। আরিশ ধীরে ধীরে কিছু লিখছিল। মানুষ সমুদ্র দেখতে আসে, কিন্তু নিজেকে দেখতে ভয় পায়। সে কলম থামালো এবং হালকা মুচকি হাসল। তখনই তার নজর পড়ল সারা ঋতুর। তার হাঁটা চলা, তার অ্যাটিটিউড, তার আশেপাশের মানুষ, সবকিছুই আলাদা ছিল। আরিশ কিছু সেকেন্ড তাকে দেখল, তারপর সে নোটবুকে আরও কিছু লিখে ফেলল। সারা এখন ফটোশ্যুট মোডে চলে এসেছিল। সারা, মিশা অ্যাঙ্গেলটা ঠিক রাখিস, আর ব্যাকগ্রাউন্ডে যেন ওই সানসেটটা আসে, সে বলল। মিশা ফোন সেট করছিল। ঠিক তখনই হঠাৎ আরিশ তাদের ফ্রেমে চলে এলো। এক্সকিউজ মি, সারা উচ্চস্বরে বলল। আরিশ তার দিকে তাকালো। সাইড হতে পারেন, আমরা ছবি তুলছি, সারা কিছুটা রূঢ় স্বরে বলল। আরিশ একটু পিছিয়ে এলো। থ্যাঙ্কস, সারা বলল, কিন্তু তার সুরে কোনো সম্মান ছিল না। ফটো ক্লিক হলো, কিন্তু সারা সন্তুষ্ট ছিল না। ইটস স্টিল নট পারফেক্ট, সে বলল। তখনই তার নজর আবার আরিশের ওপর পড়ল, যে এখন কিছুটা দূরে বসে আবার লিখতে শুরু করেছিল। সারার অদ্ভুত লাগল। এই লোকটা এখানে কি করছে, সে আস্তে করে বলল। আরিয়ান বলল, হয়তো রাইটার হবে। রাইটার, সারা হেসে ফেলল, অথবা ফ্রি ওয়াইফাই খুঁজতে এসছে। বন্ধুরা সবাই হাসল। সারা হঠাৎ উঠে দাঁড়ালো এবং সরাসরি আরিশের দিকে এগিয়ে গেল। মিশা জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছিস? বাস একটু এন্টারটেনমেন্ট নেব, সারা মুচকি হেসে বলল। সে আরিশের সামনে গিয়ে দাঁড়ালো। আরিশ মুখ তুলে তাকালো। হাই, সে শান্ত স্বরে বলল। হাই, সিরিয়াসলি? সারা তাচ্ছিল্য করল। আরিশ একটু অবাক হলো, কিন্তু শান্ত রইল। তুমি এখানে কি করছো? সারা জিজ্ঞেস করল। বসে আছি, সারা সরাসরি উত্তর দিল। সারা হেসে ফেলল। আই মিন, এখানে মানুষ ভেকেশন এনজয় করতে আসে, আর তুমি নোটবুক নিয়ে বসে আছো। আরিশ কিছু সেকেন্ড ভাবল, তারপর বলল, প্রত্যেকে তাদের নিজস্ব উপায়ে এনজয় করে। সারা চোখ ঘোরালো। ডিপ হওয়ার চেষ্টা করো না। আরিশ চুপ থাকল। সারা আরও এগিয়ে এলো। অনেস্টলি, তোমাকে দেখে মনে হয় না যে তুমি এই জায়গার জন্য ফিট। আরিশ হালকা মুচকি হেসে জিজ্ঞেস করল, আর তোমাকে দেখে কি মনে হয়? সারা প্রশ্নটা পছন্দ করল না। আমাকে দেখে অবভিয়াসলি মনে হয় যে আই বিলং টু বেটার প্লেসেস, সে গর্বের সাথে বলল। আরিশ তার চোখের দিকে তাকিয়ে আস্তে করে বলল, হয়তো, কিন্তু এই জায়গাটা তোমাকে এখনও অ্যাকসেপ্ট করছে না। সারা অবাক হয়ে গেল। হোয়াট ডু ইউ মিন? আরিশ বলল, কারণ তুমি এখানে আছো, কিন্তু এখানের সারল্যকে অনুভব করতে পারছো না। এটা শুনে সারার খুব রাগ হলো। লুক, আমাকে লেকচার দিও না, সে শক্তভাবে বলল। আমি শুধু সেটাই বলছি যা দেখছি, আরিশ শান্ত থেকে বলল। আর আমি এটা দেখছি যে তোমাদের মতো মানুষরা শুধু অন্যদের জাজ করে, কারণ নিজেদের কাছে কিছু থাকে না, সারা তীক্ষ্ণ স্বরে বলল। এটা শুনে কিছু সেকেন্ডের জন্য যেন হাওয়া থেমে গেল। আরিশ প্রথমবারের মতো কিছুটা গম্ভীর হয়ে তার দিকে তাকালো, কিন্তু তাও সে মুচকি হাসল। হতে পারে, সে আস্তে করে বলল।
সারার এই প্রতিক্রিয়া বোধগম্য হল না। তুমি অপমান বুঝতে পারছো না? সে জিজ্ঞেস করল। আরিশ বলল, বুঝতে পেরেছি, কিন্তু আমার ওপর কোনো প্রভাব পড়েনি। কেন? সারা বিরক্ত হয়ে জিজ্ঞেস করল। আরিশ উত্তর দিল, কারণ আমি নিজেকে চিনি এবং আমার ওপর অন্যের মতামতের ভিত্তিতে নিজের মূল্য নির্ধারণ করার প্রয়োজন নেই। সারা কিছু মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। সে আশা করেছিল ছেলেটি রাগ করবে, তর্ক করবে, কিন্তু সে একেবারেই আলাদা ছিল। তার শান্তি, তার আত্মবিশ্বাস সবই সারার কাছে নতুন ছিল। হোয়াট এভার, সে শেষে বলল। সে ঘুরে তার বন্ধুদের কাছে চলে গেল, কিন্তু যাওয়ার সময় একবার পেছন ফিরে তাকাল। আরিশ আবার তার নোটবুকে লিখছিল, যেন কিছুই হয়নি। মিশা জিজ্ঞেস করল, কি হলো? সারা ক্যাজুয়ালি বলল, নাথিং, জাস্ট আ উইয়ার্ড গায়। কিন্তু ভেতর ভেতর সে বিরক্ত হয়ে পড়েছিল। সমুদ্র সবার জন্যই, কিছু মানুষ শোরগোল শোনে, কিছু মানুষ নিজেকে খুঁজে পায়। আরিশের কথা তার মাথায় ঘুরছিল। সে মাথা ঝাঁকল। ননসেন্স। কিন্তু সত্য এটাই ছিল যে সে প্রথমবারের মতো এমন কারো সাথে দেখা করেছে যাকে সে ছোট দেখাতে পারেনি। আরিশ তার নোটবুক বন্ধ করল। সে দূরে যেতে থাকা সারাকে দেখল। তারপর আস্তে করে নিজেকে বলল, গল্পটা ইন্টারেস্টিং হচ্ছে। সে আকাশের দিকে তাকাল। সূর্য এখন প্রায় ডুবে গেছে এবং তার মুখে একটি হালকা হাসি ছিল, যেন সে জানে এরপর কি হতে চলেছে। সেই রাতে সারার ঘুম এলো না, কারণ প্রথমবারের মতো কেউ তাকে তার আসল সত্যের আয়না দেখিয়েছিল। আর অন্যদিকে আরিশ আগে থেকেই তার পরবর্তী পদক্ষেপ ঠিক করে ফেলেছিল। কারণ এটা শুধু একটা দেখা ছিল না, এটা ছিল একটি খেলার শুরু, যেখানে অহংকার আর সত্য মুখোমুখি হওয়ার অপেক্ষায় ছিল। গোয়ার রাত দিনের ঝকঝকে থেকে নিয়ন লাইট আর তেজ মিউজিকের জগতে বদলে গিয়েছিল। বিচের ধারে ধারে থাকা শ্যাকগুলোতে ডিজে বাজছিল, মানুষ নাচছিল এবং সব দিকেই ছিল আনন্দ। কিন্তু সেই ভিড় আর শোরগোলের মাঝেও একটি মেয়ে ছিল যে পুরোপুরি খুশি ছিল না, সারা। সে তার বন্ধুদের সাথে একটি বিচের শ্যাকে বসেছিল। হাতে ছিল ড্রিঙ্ক, সামনে ছিল ডান্স ফ্লোর, সব কিছুই ছিল পারফেক্ট। তবুও তার মুখে সেই উজ্জ্বলতা ছিল না যা সব সময় থাকে। হে, হোয়াট হ্যাপেন্ড? মিশা জিজ্ঞেস করল। নাথিং ইয়ার, বাস একটু টায়ার্ড ফিল করছি, সারা চোখ সরিয়ে নিয়ে বলল। কিন্তু আসল কারণ ছিল অন্য। তার মাথায় বারবার সেই একই চেহারা ঘুরছিল, আরিশ। তার শান্তি, তার কথাগুলো এবং সবথেকে বেশি তার আত্মবিশ্বাস। আমি নিজেকে চিনি, আমার অন্য কারো মতামতের প্রয়োজন নেই। এই শব্দগুলো যেন তার মাথায় প্রতিধ্বনি করছিল। সারা মাথা ঝাঁকল। আমি কেন ওর কথা ভাবছি? তখনই হঠাৎ রাহুল আঙুল দিয়ে দূরে সমুদ্রের দিকে ইশারা করল। গাইজ, লুক এট দ্যাট! সবার নজর সেই দিকে চলে গেল, আর তারা যা দেখল তা কোনো স্বপ্নের চেয়ে কম ছিল না। সমুদ্রের মাঝখানে একটি চমৎকার বিলাসবহুল ইয়ার্ড দাঁড়িয়েছিল। পুরো ইয়ার্ডটি আলোয় ঝলমল করছিল, ওপরে মিউজিক বাজছিল এবং দূর থেকেও তার জৌলস স্পষ্ট দেখা যাচ্ছিল। OMG! মিশা বলে উঠল। সারার চোখ উজ্জ্বল হয়ে উঠল। ইটস ইনসেন, সে আস্তে করে বলল। তার সব ক্লান্তি এক নিমেষে উধাও হয়ে গেল। এখন তার চোখে ছিল শুধু একটি জিনিসের তৃষ্ণা। না, লোভ নয়, কিন্তু একটা অদ্ভুত চাওয়া। আমাকে ওখানে যেতে হবে, সে সঙ্গে সঙ্গে বলল। লেটস গো, আরিয়ান বলল। কিন্তু যেই তারা ইয়ার্টের কাছে পৌঁছল, তাদের থামিয়ে দেওয়া হলো। দুটি সিকিউরিটি গার্ড দাঁড়িয়েছিল। সরি ম্যাম, এন্ট্রি অনলি বাই ইনভিটেশন, একজন গার্ড বলল। এটা সারা একেবারেই পছন্দ করল না। ডু ইউ ইভেন নো হু আই অ্যাম? সে তার পরিচিত অ্যাটিটিউডের সাথে জিজ্ঞেস করল। গার্ডটি শান্তভাবে জবাব দিল, ম্যাম, রুলস আর সেম ফর এভরিওয়ান। এটা শুনতেই সারার চেহারার রং বদলে গেল। এক্সকিউজ মি? তার আওয়াজ তীব্র হয়ে উঠল। মিশা আস্তে করে বলল, লিভ ইট ইয়ার। কিন্তু সারা এখন থামার পাত্রী নয়। কল ইউর ম্যানেজার, সে বলল। গার্ড মাথা নাড়ল। ম্যাম, ইভেন ম্যানেজার কান্ট অ্যালাউ উইদাউট ইনভাইট। সারা প্রথমবারের মতো অনুভব করল যে কেউ তাকে বাধা দিচ্ছে, এবং তাও সে কোনো ভয় না পেয়ে। তার ভেতরের অহংকার আবার জেগে উঠল। তখনই একজন তৃতীয় ব্যক্তি সেখানে এলো। পরিচ্ছন্ন পোশাক, প্রফেশনাল আন্দাজ। সে সারাকে ভালোভাবে দেখল এবং জিজ্ঞেস করল, এক্সকিউজ মি, আপনার নাম কি সারা? সারা কিছুটা অবাক হলো। হ্যাঁ, কেন? সেই লোকটি হালকা মুচকি হেসে বলল, আপনার জন্য ইনভিটেশন আছে। সবার চেহারাই বদলে গেল। ওয়েট, হোয়াট? রাহুল বলে উঠল। সারার চোখে জয়ের উজ্জ্বলতা ফুটে উঠল। অবভিয়াসলি, সে মনে মনে ভাবল, আই নিউ ইট, কেউ একজন আমাকে নোটিস করেছে। কে ইনভাইট করেছে? সে জিজ্ঞেস করল। স্যার ইনসাইড উইল টেল ইউ, লোকটি বলল। সারার বন্ধুরা উত্তেজিত হয়ে গেল। ওয়াও ইয়ার, তুই তো ভিআইপি বেরিয়ে গেলি, মিশা বলল। কিন্তু সারার মনে একটা অদ্ভুত প্রশ্নও ছিল।
কে ডেকে থাকতে পারে? সে তো এখানে কাউকে চেনে না, তবুও এত বড় ইনভাইট। সে এক মুহূর্তের জন্য ভাবল, তারপর মুচকি হেসে বলল, ডাজন্ট ম্যাটার, লেটস জাস্ট এনজয়। যেই সারা ইয়াটে উঠল, তার মনে হলো সে কোনো অন্য পৃথিবীতে চলে এসেছে। চারদিকে দামি পোশাক পরা মানুষ, হাতে ওয়াইন গ্লাস, লাইভ মিউজিক এবং একটি রাজকীয় ভাইব। মেঝে চকচক করছিল, আলো ছিল মৃদু এবং দামি, সব কিছুই ছিল পারফেক্ট। নাও দিস ইজ মাই কাইন্ড অফ প্লেস, সারা মুচকি হেসে বলল। সে ধীরে ধীরে ভেতরে এগিয়ে যেতে লাগল। মানুষ তাকে দেখছিল, কিন্তু সে কাউকে চিনত না। তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। সে একই সাথে উত্তেজিত ছিল এবং কৌতূহলীয়। সেই সময় ওপরের ডেকে দাঁড়িয়ে একজন মানুষ তাকে খুব মন দিয়ে দেখছিল। তার চোখে কোনো রাগ ছিল না, শুধু একটি গভীর চিন্তা ছিল। সেই ছিল আরিশ। কিন্তু এবারের সে আর সেই সাধারণ ছেলেটি ছিল না। কালো স্যুট, স্টাইলিশ লোক এবং এমন এক আত্মবিশ্বাস যা যে কোনো ভিড়েই তাকে আলাদা করে তোলে। সে নিচে দাঁড়িয়ে থাকা সারাকে দেখল আর হালকা মুচকি হাসল। এবার দেখব তুমি নিজেকে কিভাবে চেনো, সে আস্তে করে বলল। সারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। তার মন বলছিল যে কিছু বড় হতে যাচ্ছে। সে জানত না যে তাকে যে ইনভাইট করেছে সে সেই একই ছেলে যাকে সে কয়েক ঘন্টা আগে অপমান করেছিল। আর এবার আসল সত্য সামনে আসার সময় হয়ে গিয়েছিল। গোয়ার রাত এখন তার পুরো যৌবনে। ইয়াটের ভেতর মিউজিক, হাসি আর গ্লাসের ঠুংঠাং শব্দ ভেসে আসছিল। কিন্তু সেই শোরগোলের মাঝে সারার হৃৎস্পন্দন ছিল সবথেকে বেশি। সে ধীরে ধীরে ইয়াটের ভেতরে এগিয়ে যাচ্ছিল। প্রতিটি পদক্ষেপের সাথে তার কৌতূহল বাড়ছিল। কে তাকে ইনভাইট করল? এই প্রশ্নটি বারবার তার মাথায় ঘুরছিল। সারার মনে হচ্ছিল যে কেউ তাকে দেখছে। সে দাঁড়িয়ে গেল, চারদিকে তাকালো। সবাই নিজের মতো করে ব্যস্ত ছিল। মেবি আই এম ওভার থিঙ্কিং, সে নিজেকে বলল। কিন্তু এই অনুভূতিটি দূর হওয়ার নাম নিচ্ছিল না। তখনই একজন স্টাফ তার কাছে এলো। ম্যাম, স্যার আপনাকে ওপরে ডাকছেন। আপ দ্য স্টেয়ার্স? সারা জিজ্ঞেস করল। ইয়েস ম্যাম, প্রাইভেট ডেক। এবার তার হৃদয় আরও দ্রুত স্পন্দিত হতে লাগল। প্রাইভেট ডেক মানে নিশ্চয়ই খুব বড় কেউ। সে তার চুল ঠিক করল, ড্রেস সামলালো এবং আত্মবিশ্বাসের সাথে সিঁড়ি ভাঙতে লাগল। সিঁড়িগুলো দীর্ঘ ছিল এবং প্রতিটি ধাপের সাথে নিচের মিউজিক ধীর হতে শুরু করল। ওপরে ছিল শুধু হালকা বাতাসের শব্দ আর সমুদ্রের ঢেউয়ের আওয়াজ। সারা যেই ওপরে পৌঁছল, সে এক অদ্ভুত নীরবতা অনুভব করল। এবার সে পুরোপুরি একা ছিল। হ্যালো, সে আস্তে করে ডাক দিল। কোনো জবাব এলো না। তখনই পেছন থেকে একটি আওয়াজ ভেসে এলো, ওয়েলকাম সারা। কণ্ঠটি শান্ত ছিল, কিন্তু তাতে অদ্ভুত এক গুরুত্ব ছিল। সারা ধীরে ধীরে ফিরল এবং যা সে দেখল তাতে তার শ্বাস যেন আটকে গেল। সেই একই ছেলে যাকে সে কয়েক ঘন্টা আগে সবার সামনে অপমান করেছিল, কিন্তু এবার সে একেবারেই অন্যরকম। কালো স্যুট, পরিষ্কার পরিচ্ছন্ন লোক, চোখে আত্মবিশ্বাস এবং এমন এক উপস্থিতি যা যে কোনো ঘরকে নিজের কবজায় রাখতে পারে। আরিশ, তুমি? সারা শুধু এটুকুই বলতে পারল। তার কণ্ঠস্বর কাঁপছিল। সে বুঝতেই পারছিল না এটা স্বপ্ন নাকি বাস্তব। আরিশ হালকা মুচকি হাসল। হ্যাঁ, সেই ছেলেটি যাকে তুমি ফিট বলনি। সারার চেহারার রং বদলে গেল। তার মাথায় ফ্ল্যাশব্যাক চলতে লাগল। তার উপহাস, তার হাসি, তার টিপ্পনি সব কিছু একসাথে মনে পড়ে গেল। এসব তোমার? সারা তোতলামি করে জিজ্ঞেস করল। আরিশ শান্ত চোখে তার দিকে তাকালো। তোমার কি মনে হয়? সে পাল্টা প্রশ্ন করল। সারা চুপ হয়ে গেল। সে নিচের দিকে তাকিয়েছিল, যেন মাটির ভিতর মিশে যেতে চায়। আরিশ ধীরে ধীরে তার কাছে এগিয়ে এলো। তুমি বলেছিলে আমি এখানে ফিট করি না, সে বলল। সারার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে কিছুই বলতে পারছিল না। আর আজ আরিশ চারদিকে ইশারা করে বলল, এই পুরো ইয়ট, এই পার্টি, এই মানুষগুলো সব আমার। সারা মাথা তুলল। তার চোখে শঙ্কা, অপরাধবোধ এবং বিভ্রান্তি সবই ছিল। কিছু সেকেন্ড পর্যন্ত দুজনের মাঝে নীরবতা ছিল। নিচে মিউজিক চলছিল, কিন্তু এখানে ওপরে সবকিছু ছিল শান্ত। সারার কাছে কোনো শব্দ ছিল না। সে প্রথমবারের মতো পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছিল। সারার মনে হয়েছিল আরিশ এবার তাকে অপমান করবে, বদলা নেবে, তাকে ছোট করবে। কিন্তু আরিশ করল অন্য কিছু। সে বলল, রিল্যাক্স, আমি তোমাকে ছোট করার জন্য এখানে ডাকিনি। সারা অবাক হয়ে গেল। দেন হোয়াই? সে আস্তে করে জিজ্ঞেস করল। আরিশ তার পকেট থেকে সেই একই নোটবুক বের করল যা সে বিচে লিখছিল। সে সেটি সারার দিকে বাড়িয়ে দিল। এটা পড়ো। সারা কাঁপতে কাঁপতে নোটবুকটি হাতে নিল এবং পড়তে শুরু করল। প্রথম পাতায় লেখা ছিল, কিছু মানুষ নিজেদের সবার ওপরে মনে করে কারণ তারা কখনো নিচে দেখার চেষ্টা করেনি।
সারার চোখ দিয়ে জল পড়তে লাগল। সে পরের পাতা উল্টাল। অহংকারের সবথেকে বড় শাস্তি এটা নয় যে মানুষ তোমাকে ছেড়ে চলে যাবে, বরং এটা যে তুমি নিজেকে হারিয়ে ফেলবে। এখন সে পুরোপুরি ভেঙে পড়েছিল। আমি কতটা ভুল ছিলাম? সারা কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল। আরিশ আস্তে করে বলল, ভুল হওয়াটা খারাপ নয়, ভুল রয়ে যাওয়াটা খারাপ। সারা তার দিকে তাকালো। প্রথমবারের মতো অহংকারহীন সারা সাহস করে জিজ্ঞেস করল, তুমি আমাকে আগে কেন বলনি যে তুমি এত বলো কেউ? আরিশ হালকা মুচকি হাসল, কারণ আমি দেখতে চেয়েছিলাম মানুষ আমার সাথে টাকা ছাড়া কেমন ব্যবহার করে। সারা এই কথাটা সরাসরি হৃদয়ে অনুভব করল। সেই রাতে সারার ভেতরের কিছু একটা ভেঙে গিয়েছিল এবং নতুন কিছু তৈরি হতে শুরু করেছিল। গোয়ার সেই রাত, সমুদ্রের ঢেউগুলো এখনও তীরের সাথে আছড়ে পড়ছিল, কিন্তু ইয়াটে সেই প্রাইভেট ডেকে যেন সময় থমকে দাঁড়িয়েছিল। সারা দাঁড়িয়েছিল, হাতে সেই নোটবুক, চোখে জল এবং হৃদয়ে একটি ঝড়। সে প্রথমবারের মতো নিজেকে দেখছিল, কোনো লোক দেখানো ছাড়াই, কোনো অহংকার ছাড়াই। সামনে দাঁড়িয়েছিল আরিশ, শান্ত, স্থির, যেন সে সবই আগে থেকে জানত। আমি তোমাকে খুব ভুল বুঝেছি। সারার কণ্ঠস্বর কাঁপছিল। আরিশ কিছু বলল না, সে শুধু তার দিকে তাকিয়ে রইল, জাজ না করে, না থামিয়ে। আমি তোমার উপহাস করেছি, তোমাকে ছোট দেখিয়েছি। সারা থেমে গেল, তার শব্দগুলো যেন গলায় আটকে গিয়েছিল। আর তবুও তুমি আমাকে এখানে ডাকলে, সে আস্তে করে বলল। আরিশ একটি গভীর শ্বাস নিল। যদি আমি তোমাকে ঠিক তেমনভাবে জবাব দিতাম যেমনটা তুমি আমাকে দিয়েছিলে, তাহলে আমাদের দুজনের মধ্যে তফাৎ কি থাকল? সারা তার দিকে তাকালো। এটা সেই জবাব ছিল যা সে কল্পনাও করতে পারেনি। আমি বদলা নিতে পারতাম, আরিশ আরও বলল, কিন্তু আমি ভেবেছি হয়তো তোমাকে সত্যটা দেখানো বেশি জরুরি। তুমি জানো আমি এসব কিভাবে পেয়েছি? আরিশ জিজ্ঞেস করল। সারা মাথা নাড়ল, না। আরিশ কয়েক কদম পিছিয়ে গেল এবং সমুদ্রের দিকে তাকাতে লাগল। আমি সবসময় ধনী ছিলাম না, সে আস্তে করে বলল। সারা অবাক হল। আমি একটি ছোট শহরে বেড়ে উঠেছি, যেখানে স্বপ্ন ছিল বড়, কিন্তু সম্বল ছিল অনেক কম। তার কণ্ঠস্বরে ছিল বেদনা, কিন্তু গর্ব ছিল। মানুষ আমাকেও জাজ করত, আমার পোশাক দিয়ে, আমার অবস্থা দিয়ে। সারার চোখ ভিজে এলো, তার মনে হলো সে যেন নিজের কথাই শুনছে। কিন্তু অন্যদিকে একদিন কেউ আমাকেও একইভাবে অপমান করেছিল, আরিশ বলল। আর সেই দিন আমি দুটি জিনিস শিখেছিলাম। সে সারার দিকে ফিরল। হয় আমি অমনি হয়ে যাই, অথবা নিজেকে এত শক্তিশালী করে তুলি যে কারো কথাই আমাকে ভাঙতে না পারে। সারার শ্বাস দ্রুত হয়ে গেল। আর আজ? আরিশ শান্ত হয়ে বলল, তুমি সেই একই মোড়ে দাঁড়িয়ে আছো। সারা চুপ ছিল, তার কাছে কোনো জবাব ছিল না। সে প্রথমবারের মতো অনুভব করল যে টাকার চেয়েও বড় কিছু আছে, আর সেটা হলো মানবিকতা। সারা ধীরে ধীরে বসে পড়ল, তার চোখ থেকে জল থামছিলই না। আমি সবসময় ভাবতাম আমিই সেরা, সে বলল, কিন্তু আজ প্রথমবারের মতো মনে হলো আমি নিজের কাছেই হেরে গেছি। আরিশ তার কাছে এলো, কিন্তু এবার সে তাকে বোঝাতে আসেনি, সে শুধু তার সাথে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ নীরবতার পর সারা জল মুছল এবং ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে এখন আর সেই অহংকার ছিল না, সেখানে ছিল অন্য কিছু, একটি সত্য পরিবর্তন। আমি বদলাতে চাই, সে পরিষ্কার স্বরে বলল। আরিশ তার দিকে তাকালো। পরিবর্তন শুধু বলাতে আসে না, সেটাকে বাঁচতে হয়। সারা মাথা নাড়ল। আমি চেষ্টা করব। না, আমি করব। আরিশ হালকা মুচকি হাসল। তাহলে চলো, প্রথম পরীক্ষা। সারা অবাক হলো। কি? আরিশ নিচের ডেকটার দিকে ইশারা করল। সেখানে অনেক মানুষ আছে যারা তোমাকে তোমার নাম আর টাকা দিয়ে চেনে। এখন যাও এবং নিজেকে সেই পরিচয় ছাড়া উপস্থাপন করো। সারার জন্য এটা সহজ ছিল না, কিন্তু সে সাহস করল। সে সিঁড়ি দিয়ে নিচে নামল। এবার তার পদক্ষেপে সেই অহংকার ছিল না। সে মানুষের মাঝে গেল এবং প্রথমবারের মতো কোনো অ্যাটিটিউড ছাড়াই কথা বলল। হাই, আই অ্যাম সারা, সে মুচকি হেসে বলল। মানুষ তাকে এক অন্য দৃষ্টিতে দেখল এবং ধীরে ধীরে সে নিজেকে বদলাতে শুরু করল। ওপরে দাঁড়িয়ে আরিশ এসব দেখছিল, তার মুখে ছিল তৃপ্তি। হয়তো এই গল্পটা এখানে শেষ হয়নি, শুরু হয়েছে, সে নিজেকে বলল। সেই রাতে সারা শুধু একটি পার্টি অ্যাটেন্ড করেনি, সে নিজেকে চিনতে শুরু করেছিল। কিন্তু আসল পরিবর্তনের পরীক্ষা এখনও বাকি ছিল, কারণ পরের দিন তার জীবনের সবচেয়ে বড় সত্য নিয়ে আসতে চলেছে। গোয়ার সকাল, হালকা সোনালি রোদ সমুদ্রের ঢেউয়ের উপর ঝলমল করছিল। রাতের শোরগোল এখন শান্তিতে বদলে গেছে। বিচে আজও মানুষ ছিল, কিন্তু পরিবেশটা ছিল একেবারেই অন্যরকম, শান্ত, সুকুন ভরা।
সেই কিনারায় যেখানে কাল সবকিছু শুরু হয়েছিল সেখানে সারা দাঁড়িয়েছিল। আজ সে আর সেই মেয়েটি নয়, না দামি সানগ্লাস, না লোক দেখানো, না সেই তেজ অ্যাটিটিউড। সে একটি সাধারণ কুর্তা পরেছিল, চুল খোলা ছিল এবং মুখে ছিল এক সত্যিকারের শান্তি। সে ধীরে ধীরে বালির ওপর হাঁটছিল, প্রতিটি পদক্ষেপ যেন তাকে নিজের কাছাকাছি নিয়ে যাচ্ছিল। সে সমুদ্রের দিকে তাকালো। আজ সে শুধু ঢেউয়ের শব্দ শুনছিল না, সে নিজের ভেতরের আওয়াজ শুনতে পাচ্ছিল। সারা সেখানেই বসে পড়ল যেখানে সে প্রথমবারের মতো আরিশকে দেখেছিল। সে চোখ বন্ধ করল এবং কালকের সব মুহূর্ত তার চোখের সামনে ভেসে উঠল। তার উপহাস করা, আরিশের শান্তি, ইয়াটের সত্য, সেই নোটবুক, সেই শব্দগুলো, তার চোখ দিয়ে এক ফোঁটা জল বেরিয়ে এলো। কিন্তু এবার তা দুর্বলতার নয়, উপলব্ধির জল। এখন বাইরের শোরগোল কম আর নিজের ভেতরের আওয়াজ বেশি শোনা যায়। সারা চোখ খুলল এবং মুচকি হাসল। আরিশ, সে তার পেছনেই দাঁড়িয়েছিল, কিন্তু আজ তার উপস্থিতি ছিল অন্যরকম। এখন আর সে কোনো রহস্যের মতো লাগছিল না, এখন তাকে একটি শিক্ষার মতো মনে হচ্ছিল। হ্যাঁ, সারা আস্তে করে বলল, এখন বুঝতে পারি তুমি কি বলছিলে। আরিশ তার পাশে এসে বসল। দুজন কিছুক্ষণ চুপ রইল, শুধু ঢেউয়ের আওয়াজ আসছিল। তোমার কাছে সব কিছু আছে, সারা বলল, টাকা, নাম, এই ইয়াট, এই জীবন, তবুও তুমি এত সিম্পল কেন? আরিশ হালকা মুচকি হাসল। সে এক মুঠো বালি তুলল এবং বাতাসে উড়িয়ে দিল। এই বালি দেখছ? সে জিজ্ঞেস করল। সারা মাথা নাড়ল। যখন এটা হাতে থাকে মনে হয় এটা আমাদের, কিন্তু যেই আমরা এটাকে জোরে ধরার চেষ্টা করি এটা ফসকে যায়। সারা মন দিয়ে শুনছিল। টাকাটাও ঠিক তেমনি, আরিশ বলল। যদি তুমি সেটাকে দেখানোর জন্য আঁকড়ে ধরো তবে সেটা তোমাকে খালি করে দেবে, কিন্তু যদি তুমি সেটাকে বুঝে ব্যবহার করো তবে সেটা তোমাকে পূর্ণ করে দেবে। সারার চোখে এক অন্যরকম উজ্জ্বলতা দেখা গেল। তাহলে আসল ধনী হওয়া কি? সে জিজ্ঞেস করল। আরিশ তার দিকে তাকালো এবং আস্তে করে বলল, আসল ধনী সে যাকে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই, যেখানে তোমার ব্যবহারই তোমার পরিচয় হয়ে যায় এবং যেখানে তুমি অন্যদের ছোট দেখিয়ে নয় বরং তাদের ওপরের দিকে তুলে নিজে বড় হও। সারা একটি গভীর শ্বাস নিল এবং প্রথমবারের মতো মনে হলো যে সে সত্যি কিছু শিখেছে। আমি ফিরে গিয়ে সব কিছু বদলাতে চাই, সে বলল, আমার পরিবারে, আমার বন্ধুদের মধ্যে এবং সবথেকে আগে নিজের মধ্যে। আরিশ মুচকি হেসে বলল, এটাই আসল সূচনা। আমরা কি আবার দেখা করব? সারা জিজ্ঞেস করল। আরিশ একটু থামল, তারপর বলল, যদি তোমার এই পরিবর্তন সত্য হয় তবে পৃথিবীটা ছোট মনে হবে। সারা মুচকি হাসল। কিছুক্ষণ পর আরিশ সেখান থেকে চলে গেল। সারা তাকে যেতে দেখল, কিন্তু এবার তার মুখে কোনো আফসোস ছিল না, কারণ সে কিছু হারায়নি, সে নিজেকে খুঁজে পেয়েছিল। সারা আবার বালিতে বসে পড়ল। সে তার আঙুল দিয়ে বালিতে লিখল, রেসপেক্ট, স্ট্যাটাস। তারপর ঢেউ এলো এবং সেই লেখা মুছে গেল। কিন্তু এবার সে হাসল, কারণ সে জানত আসল কথাগুলো বালিতে নয়, হৃদয়ে লেখা থাকে। সমুদ্রের ঢেউ আসতে রইল, যেতে রইল, কিন্তু সেই দিন বাঘা বিচে একটা জিনিস চিরতরে বদলে গিয়েছিল। সারা শেষবারের মতো সেই জায়গাটি দেখল যেখানে সে কাউকে ছোট ভেবেছিল এবং সেখানেই সে নিজেকে ছোট হতে দেখেছিল। জীবন তাকে একটি আয়না দেখিয়েছিল এবং এবার সে নজর সরিয়ে নেয়নি। সে উঠল এবং ধীরে ধীরে এগিয়ে গেল, কিন্তু এবার তার পদক্ষেপে অহংকার ছিল না, ছিল সত্য, ছিল সারল্য। সে পেছন ফিরে তাকালো, হয়তো আরিশকে আবার দেখা যাবে, কিন্তু সে চলে গিয়েছিল। কারণ কিছু মানুষ জীবনে চিরকাল থাকার জন্য আসে না, তারা আসে শেখানোর জন্য এবং তারপর এগিয়ে যায়। সারা হালকা মুচকি হাসল। এখন তার কোনো পরিচয়ের প্রয়োজন নেই। সে বুঝে গিয়েছিল মানুষের আসল পরিচয় তার পোশাক, টাকা বা স্ট্যাটাস দিয়ে নয়, বরং তার ব্যবহার দিয়ে হয়। সে আস্তে করে নিজেকে বলল, আজ আমি অন্য কাউকে নয় বরং নিজেকে জয় করে ফেলেছি, এবং সম্ভবত এটাই জীবনের সবথেকে বড় জয়। অহংকার আপনাকে কিছু সময়ের জন্য বড় দেখাতে পারে, কিন্তু সম্মানই আপনাকে সব সময় বড় করে তোলে। যে মানুষরা অন্যদের ছোট ভাবে তারা আসলে নিজেদেরই চিনতে পারে না, আর যারা নিজেদের চিনে ফেলে তাদের পৃথিবীকে কিছু প্রমাণ করার প্রয়োজন পড়ে না। সমুদ্র আজও সেখানেই আছে, ঢেউ আজও একইভাবে আসে, কিন্তু প্রতিটি মানুষের ভেতরে একজন আরিশ আর একজন সারা থাকে। তফাৎ শুধু এতটুকু,
আপনি কাকে বেছে নেন? আমাদের কমেন্ট করে অবশ্যই জানান গল্পটি কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে লাইক ও সাবস্ক্রাইব করে নিন। নিচে বেল আইকনটি টিপতে ভুলবেন না, কারণ আমরা আরও হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে আসব।